জানালার ফাঁক গলে আসা সূর্যের নরম আলো আঁধারে তলিয়ে থাকা কক্ষটিকে ধীরে ধীরে আলোকিত করে তুলল। দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন আর সাথে পাখির ডানা ঝাপটানো শব্দে পুরো পরিবেশটাই সজাগ হয়ে উঠল। নীল সমুদ্রের বুক ভেদ করে আসা সকালের সোনালি আভা আকাশটাকে এমনভাবে রাঙিয়ে তুলেছে, ঠিক যেন কারো নতুন জীবনের প্রথম পৃষ্ঠা খুলে গেছে। রাজকীয় কামরার বিশাল জানালা ভেদ করে আসা সূর্যের আলো মুখে আছড়ে পড়তে ঘুমটা ছুটে গেল উষার। কয়েক পল পিটপিট করে তাকানোর চেষ্টা করলেও শরীরের অসহনীয় পীড়ায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়, নিজেকে ধাতস্থ করে। খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায় উষা। গায়ের চাদরটুকু টেনে নিল বুকে, ঠোঁটে এক লাজুক হাসি খেলে গেল। লাজুক দৃষ্টিতে তাকালো নিজের শরীরের সাথে লেপ্টে থাকা পুরুষ অবয়বটির দিকে। উষার চোখে সকালের আলো পড়তেই গাল দুটো আরো বেশি লাল হয়ে উঠল। অদূর থেকে ভেসে আসা সমুদ্রের অস্থির গর্জন শুনে মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ উষার অমর লাজুকতা দেখে মৃদু হাসছে। সাগর পাশে শুয়েই চুপচাপ তাকে দেখছিল। উষাকে তার দিকে তাকাতে দেখে চোখটা বন্ধ করে নিল। উষাকে লজ্জা পেতে দেখতে চাইল না সে, নয়তো আবারও অঘটন ঘটিয়ে ফেলবে। এমনিতে মেয়েটা নাজুক অবস্থা। সকালের আলোয় উষাকে আরো নতুন, আরো অপার্থিব লাগছিল সাগরের কাছে। মনে হচ্ছিল এক রাত্রিতে মেয়েটার সৌন্দর্য বেড়ে গেছে কয়েক গুণ। সাগরের চোখে এক অনন্ত তৃপ্তির ছাপ, যা প্রকাশ করছে এই সমুদ্র, এই সকাল, এই উষায় তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। উষা বাহির থেকে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো সাগরের দিকে। নিজের দুই হাতের আঁচলে নিয়ে নিল সাগরের মুখখানা। টুপটাপ করে কয়েকটা উষ্ণ ভেজা স্পর্শ দিল সাগরের কপালে, গালে, নাকের ডগায়, ঠোঁটের কোণে। এতটুকু করতেও যেন লজ্জায় মরিমরি অবস্থা উষার। সাগর ঘুমের ভান করেই ঘুম জড়ানোর স্বরে বলল, হচ্ছেটা কি বউ? আবারও বাসরের ফিলিং জাগছে? আমার কিন্তু সমস্যা নেই। হঠাৎ ঘুম জড়ানো গভীর স্বরে আটকে ওঠে উষা। হৃদয় স্পন্দন গাঢ় হয়, দৃষ্টি এলোমেলো, কণ্ঠে মেকি রাগ আর গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলে, কি আশ্চর্য, পাগল হয়েছেন? উঠুন, দেখুন বাহিরে সকালটা কেমন অদ্ভুত সুন্দর লাগছে। সাগর ডোন্ট কল মি সাগর ভাই। আই হেট দিস। আই অ্যাম ইয়োর লিগালি ম্যারিড হাজবেন্ড। স্বামীকে ভাই ডাকতে নেই, বোকা মেয়ে মানুষ। সারা রাত আমার আদরে পেট ভরিয়ে এখন ভাই ডাকতে এসেছিস, ব্রেনলেস ওমেন। সাগর ডাক, আর তাও ডাকতে না পারলে জান, বাবু, সোনা, মোনা, কবুতর, যা ইচ্ছে ডাক, তবুও ভাই ডাকবি না। শক্ত আর কর্কশ কণ্ঠে সাগর বলে উঠল কথাটা। উষা খানিকটা ঘাবড়ে যায়, কেমন রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত মানুষটা কেমন মুহূর্তেই রূপ পরিবর্তন করে ফেলল। উষা সেসব পাত্তা দিল না। সে আরও একটু ঘনিষ্ঠ হলো সাগরের সাথে, একদম বুকের সাথে মিশে গেল। সাগরও শক্ত করে জড়িয়ে ধরল। সময় নিয়ে ললাটে নিজের পুরুষালী রুক্ষ অধৈর্যরা স্পর্শ করল। শান্তিতে নিজের চোখ দুটি বন্ধ করে উষাকে জড়িয়ে রাখলো বুকে। সেই সাথে উষার ভেজা চুলেও ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো। উষা আলতো করে নাক ঘষল সাগরের বুকে, গভীরভাবে টেনে নিল সাগরের শরীরের নেশা ধরা অদ্ভুত ঘ্রাণটুকু। ভীষণ আহ্লাদি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সব হবে। কক্সবাজারে এসে তো সূর্য উদয় দেখতে পারলাম না, এখন কি বাইরে ঘুরতে যাব না? হানিমুনের জন্য এসেছি, তাই হানিমুনই করতে হবে। তুই তো আর আগে বলিসনি যে হানিমুন ছাড়াও ঘোরাঘুরি করবি। আগে থেকে বলে রাখলে না হয় একটা কিছু করা যেত। উষা হতভম্ব হয়ে গেল, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের মুখের দিকে। কিছু বলার ভাষা সে খুঁজে পেল না। মানে কি সব পাগলের মতো কথা বলছেন? ঘুরতে যাব না মানে? এত অধৈর্য কেন তুমি বউ? তুমি কি এখন ঘোরাঘুরি করার মতো অবস্থায় আছো? আমি নিজেও ক্লান্ত, বিশ্রাম নাও, বিকেলে ঘুরতে বেরোবো। গতকালকেও সারাদিন রুমে বন্দি ছিল, আজকেও বন্দি থাকতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে গেল উষার। আর তো মাত্র একদিন বাকি, তারপরে তো চলেই যাব ঢাকায়। একটু অভিমান হলেও সেটা উষা প্রকাশ করলো না, পাছে সাগরের ফুরফুরে মেজাজটা না খারাপ হয়ে যায়। ধীর স্বরে বলল, ঠিক আছে, কিন্তু সকালের এত চিন্তা কে করতে বলেছে? আমি আছি না, সামনে দেখো। আমি কি আমার বউকে না খাইয়ে রাখবো? উষার মাথার অগোছালো চুলগুলো দুই হাতে গুছিয়ে দিতে দিতে ভীষণ আদুরে স্বরে কথাটা বলে সাগর। কপালে আদুরে স্পর্শ দিতেও ভুলে না। উষার কিঞ্চিত অভিমানে মোড়ানো হৃদয়টা মুহূর্তে গলে যায়, গলা ভারী হয়ে আসে, চোখের কোণ ভিজে যায়। গত 2 মাস আগেও কি উষা কখনো ভেবেছিল এমন সুন্দর সকাল তার জীবনে আসবে?
স্বামীর ভালোবাসার স্পর্শ তার অঙ্গে লেপ্টে থাকবে। সব কিছুই কেমন কল্পনা লাগে তার নিকট। সাগর টের পায় উষার অস্থিরতা। উষাকে হালকা করতে দীর্ঘ চুমু আঁকে তার বন্ধ নেত্রে। কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস করে বলে, উঠে পড়ব জান, ইউ নিড এনার্জি। খেয়ে দে, তারপরে আবার ঘুমাবে। বিকালে সূর্যাস্ত দেখতে যাব। উষা লজ্জা পায়, চোখ মেললেও দৃষ্টিতে দৃষ্টি মিলায় না সে। লজ্জায় মরি মরি অবস্থা তার। কথায় কথায় সাগর তাকে খোঁচা দিচ্ছে। বেহায়া পুরুষ মানুষ। সাগর আর কথা বাড়ায় না, নিজ উদ্যোগে কোলে তুলে নেয় উষাকে। দুজনেই ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। গালিবের মনটা আজকাল ঠিক নেই। একটা সময় ছিল সে একটু বেশিই বেয়াড়া ছিল। প্রেমও করেছে 3-4টা, কিন্তু সিরিয়াস টাইপ কিছুই ছিল না। বলা যায় গত 4-5 বছর ধরে এসব থেকে নিজেকে দূরে রেখেছে। আর প্রিয়তা জীবনে আসার পর থেকে তো প্রেম প্রীতিকে লাল সালাম জানিয়ে বিদায় দিয়েছে। আর এখন প্রিয়তাকে নিয়েও বেশ শঙ্কায় আছে। বাবা মা বিয়ের প্রেসার দেয় বলে সে আগে থেকেই পরিবারে জানিয়ে রেখেছে তার পছন্দ আছে। অবশ্য তার পছন্দ আছে শুনে পরিবারের কেউ দ্বিমত করেনি, বরং খুশিই হয়েছে। সময় হলে পরিচয় করিয়ে দিবে সেটাও জানিয়েছে। কিন্তু গত দিনগুলোতে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। ওই স্বচ্ছ ছেলেটার অস্তিত্ব অনলাইনের গণ্ডি অবধি ছিল বলে গালিব এসব জানতে পারেনি। শত চিন্তায় জর্জরিত হৃদয় নিয়ে উদাস ভঙ্গিতে বসে আছে বেলকনির ফ্লোরে। দৃষ্টি তার স্বচ্ছ আকাশে নিবদ্ধ। আল্লাহ তাআলার কাছে খুব করে কিছু একটা চাইল সে। বুক চেড়ে বেরিয়ে আসা তপ্ত নিঃশ্বাসটা জানান দিচ্ছে সে কতটা ক্লান্ত। রুনা বেগম আস্তে করে এসে বসলেন ছেলের পাশে। ছেলের ঝাঁকড়া চুলে হাত ডুবিয়ে আদুরে স্বরে জানতে চাইলেন, আমার আব্বাটার কি মন খারাপ? গালিব চমকে তাকায় মায়ের দিকে। এই সময় এখানে মাকে একদমই আশা করেনি সে। কোনো উত্তর না দিয়ে টানটান হয়ে শুয়ে পড়ল মায়ের কোলে। রুনা বেগম বেশ চিন্তিত। গত কয়েকদিন ধরেই ছেলের উদাসীন ভাব দেখছেন তিনি। না চাইতেও দুশ্চিন্তারা মাথায় ভিড় জমাচ্ছে। তিনি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে বাবা, ইদানিং একটু বেশি ভাবুক তুমি? তেমন কিছু না মা, ব্যবসায় জয়েন করলাম, প্রেসার একটু বেশি। তা বললে কি করে হয়? মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি এত সহজ? সাগর বিয়ে করে নিল। নেহালের জন্য নাকি আপা মেয়ে ঠিক করেছে। শুনেছি মেয়েটা নেহালেরও পছন্দ। তুইও নাকি চিনিস, শিগগিরই বিয়ের প্রস্তাব দিবে। নাহিদ আঙ্কেলদের ওই নতুন বাসাতেই থাকেন ওনারা, সেটা জানি। বলেছেন উনি। আরাফেরও বিয়ে ঠিক, সেটা বাদ দিলাম। সাদাপের মতো পুচকে ছেলেটাও ফুপুকে পটিয়ে বিয়ে ঠিক করে রেখেছে। আপা বলল রাফিদেরও নাকি একজন আছে। বাবা রে বাবা, ভূঁইয়া বাড়ির ছেলেরা এত ফাস্ট। গালিব মৃদু হাসলো মায়ের কথায়। মন খারাপ ভাবটা মায়ের শরীরের ঘ্রাণে উড়ে যাচ্ছে। সে জানে তার মা এখন কি বলবে। সে ঘুরে ফিরে সব আলোচনা তার বিয়েতে আর ওই মেয়েতে আটকায়। আর তুই কি করলি আব্বা? একটা মেয়ে ঠিক করে রেখেছিস, এখনো তুলে আনছিস না কেন? মেয়ের বাবা রাজি না হলে বল, আমরা কথা বলি। অমন কিছু না মা, তোমাদের বৌমা এখনো ছোট, এক্সামটা দিক। রুনা বেগম চমকে গেলেন। এক্সাম দিবে মানে? মেয়েটা কিসে পড়ে? উসাদের সাথে। রুনা বেগম সন্নিহান চোখে চাইলেন ছেলের দিকে। চোখ দুটি ছোট ছোট করে বলল, কি বলছিস? আমরা কি মেয়েটাকে চিনি? দেখেছি তাকে? পাজি ছেলে, বুঝে নিয়েছি আমি। গালিব মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সোয়া থেকে উঠে বসে মায়ের গাল টেনে দিল। আর কাউকে বলো না, ও নিজেও জানে না, জানানো হয়নি এখনো। সেই কি কথা, জানাসনি মানে? অবাক বিস্ময়ে কথাটা বললেন তিনি। ছেলের প্রতি তিনি বেজায় অসন্তুষ্ট হলেন। ছি ছি গালিব, নিজের বন্ধুদের দেখ কি সুন্দর মেয়ে পছন্দ হলেই পরিবারকে বলে বিয়ে করে নিচ্ছে, আর তুই এখনো জানাসনি? আহ মা, সব কিছুর একটা সঠিক সময় আছে। মুখে না বলতে চাইলেও গালিব চায় না এখনই প্রিয়তাকে এসব বলতে। আগে মন থেকে ওই ছেলের মায়া কাটিয়ে উঠুক, মেন্টালি ঠিক হোক, অন্য কাউকে নিজের জীবনে আনতে সক্ষম হোক, তখনই না হয় বলবে। ছেলেকে ভাবুক হয়ে যেতে দেখে রুনা বেগমও আর কিছু বললেন না, ছেলের পাশে বসে রইলেন। গতকাল নেহাল যখন ফোন চেক করে তখন আননোন নাম্বার থেকে আসা কলটা দেখে। সে একবার ভেবেছিল এটা হয়তো যারা, কিন্তু পরক্ষণে মনে হয়েছে যারা হলে আরও 2-1টা কল দিত, এমন একটা কল দিয়েই বসে থাকতো না। কিন্তু এত বুঝিয়েও নিজের মনকে সে বোঝাতে সক্ষম হলো না। আজকে ব্যাপক অস্থিরতা নিয়েই সে ওই নাম্বারে কল ব্যাক করলো। 1বার 2বার 3বার 4বারের মাথাতেও যখন কলটা রিসিভ হলো না, নেহাল বুঝেই গেল এটা যারা ছাড়া আর কেউ না। দাঁতে দাঁত পিষে সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করলো।
কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ালো বাবা মায়ের ঘরের উদ্দেশ্যে। নেহালকে কষ্ট করে আর ঘরে যেতে হলো না, মাঝপথে মাকে পেয়ে গেল। আম্মু, তোমার সাথে জরুরি কথা আছে আমার। নাবিলা ভূঁইয়া চিন্তিত হলেন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেও ছেলের অস্থিরতায় মোড়ানো মুখটার দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন, হ্যাঁ রে বাপ আমার, কি হয়েছে তোর? রুমে চল, কথা বলি। হ্যাঁ, এবার তো বল কি হয়েছে। যারা মেয়েটাকে তোমার কেমন লাগে? আমি যতদূর জানি তুমি ওকে মেয়ে হিসেবে হোক আর ছেলের বউ হিসেবে হোক দুইভাবেই অনেক পছন্দ করো। নাবিলা ভূঁইয়া সরু দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। চোখে মুখে তার বিস্ময় ভাব স্পষ্ট। তবুও ছেলেকে বাজাতে বললেন, কোন যারার কথা বলছিস তুই? নেহালের মেজাজ খারাপ হলো। তার মাও তার সাথে ঢং করছে। কয়টা যারাকে চেনো তুমি? নাবিলা ভূঁইয়া মেকি হেসে বললেন, ভাইজানের বাসায় ওই মেয়েটা খুব মিষ্টি একটা মেয়ে, ওকে আমার পছন্দ। আমি যদি ওকে বিয়ে করতে চাই তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? নাবিলা ভূঁইয়ার মুখটা খুশিতে চকচক করে উঠল। ছেলেকে জড়িয়ে ধরলেন তিনি। ওই মেয়েটাকে ওনার খুব পছন্দ। তার ছেলেও যে মেয়েটাকে পছন্দ করে তা তিনি খুব ভালো করেই জানেন। নিজের স্বামী, বড় ছেলে, ছেলের বউ, ভাই ভাবি সবার সাথে এই ব্যাপারে কথাও বলেছেন। অবশ্য সাগর এইসবে সাহায্য করেছে ওনাকে। সাগর বলেছে কক্সবাজার থেকে ফিরেই যারাদের বাসায় প্রস্তাব দিবে, রাজি হলে 2-1 দিনের মধ্যেই ছোট করে কাবিনের আয়োজন করবে এবং নিজেদের বাসায় এনে সময় সুযোগ বুঝে বড় করে রিসেপশনের আয়োজন করবে। সিজান ভূঁইয়ারা চান না মেয়ের বাড়ির মানুষদের যেন কোনো খরচ হয়। ছোটোখাটো করে বিয়ে পড়িয়ে তারপর নিজেরা আয়োজন করে নেবেন। খুশিতে যেন নাবিলা ভূঁইয়ার চোখ দুটি ভরে উঠল। বাবা, ওই মেয়েটাকে আমার বেশ পছন্দ। আমি জানি না মেয়ে হিসেবে ও কেমন হবে, কিন্তু কথা বলে খারাপ মনে হয়নি। তোর নিজের যদি ওকে পছন্দ হয়ে থাকে আমাদের কোনো দ্বিমত নেই এতে। তুই যা করবি তাতেই সঙ্গে আছি। আর সাগর তো বলেছে ও ফিরলে বিয়ের প্রস্তাব পাঠাবে। নেহাল অবাক। সাগর এসব আবার কখন বলল? সে নিজের কৌতূহল নিয়েই জানতে চাইল। সাগর কবে এসব বলল তোমাকে? ঈদের দিন সকালে। আমি খুশি হয়েছি বাবা। তোর বাবা, ভাই, মামা কারো কোনো দ্বিমত নেই এতে। নেহালের বুকে প্রশান্তি খেলে গেল। বুকের ওপর থেকে ভারী কিছু যেন সরে গেল। রবের কাছে শুকরিয়া আদায় করলো। মায়ের থেকে বিদায় নিয়ে নিজের রুমে এলো। তৈরি হয়ে গাড়ির চাবি পকেটে নিয়ে রওনা দিল বাহিরের উদ্দেশ্যে। যারা, ইউ হ্যাভ অনলি 2 মিনিটস, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এই নিয়ে অষ্টবারের মতো টেক্সটটা পড়ল যারা। বুকটা তার অজানা কারণেই কাঁপছে। সে তো কল রিসিভ করেনি অভিমানে, কিন্তু তাও এই লোকটা কি করে বুঝলো এটা যারাই ছিল? তৎক্ষণাৎ যারার মাথায় এলো প্লেবয়রা একটু বেশি এক্সপার্ট থাকে। হয়তো এখন যারাকেই পেয়েছে মুরগি বানানোর জন্য। সে তো তাকে নিজের পার্সোনাল নাম্বারও নাও দিতে পারে। এসব ভাবতে ভাবতেই যারা নিজের মায়ের রুমে আসে। ওর রুমে বেলকনি নেই আর জানালাটাও বিল্ডিংয়ের ব্যাক সাইডে, তাই সামনে বা পার্কিং এরিয়াতে কেউ আছে কিনা দেখা যায় না। হালকা করে পর্দা সরিয়ে দেখলো আসলে নেহাল দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক পোলো শার্ট আর ব্ল্যাক প্যান্ট। পোলো শার্টটা প্যান্টের সাথে ইন করে পড়েছে। দেখতে কি মারাত্মক স্মার্টিনা লাগছে ছেলেটাকে। যারা নজর ফেরাতে পারলো না। ছেলেটার বাইসেপ দেখে বোঝাই গেল ছেলেটা জিম বয়। যারা চিন্তা ভাবনার মধ্যে আরও একবার হাতের ফোনটা কেঁপে উঠল। ওকে, তুমি চাইছো আমি তোমার বাসায় আসি? নিচে না নামতে পারো? এবার কষ্ট করে দরজাটা খুলো। তোমার বাবা মাকে সালাম জানাবো। মেসেজটি পড়ে আটকে উঠল যারা। বাসায় মেহমান আছে, নিজের কাজিনও আছে। এমন কিছু হলে আর রক্ষে নেই, বাবা তাকে মেরেই ফেলবে। ফোন থেকে নজর সরিয়ে বাইরে তাকাতে দেখতে পেল নেহাল রাস্তার ওপাশ থেকে এপাশে এসেছে। শুকনো ঢোক গিলল যারা। কাপা কাপা হাতে টাইপ করলো, ভুল বুঝবেন না প্লিজ, আমার বাসায় মেহমান আছে, চাইলেও একা বের হতে পারবো না। সাথে 7-8 জন কাজিন আছে, ওরা আসতে চাইবে। আমি আপনাকে ফ্রি হয়ে কল দিব। মিথ্যা বলল যারা। ওর 3 জন কাজিন আছে বাসায়। তবুও নেহালের সামনে না যাওয়ার জন্য মিথ্যাটা বলল। যারা দেখলো নেহাল কপাল কুঁচকে খুব মনোযোগের সহিত মোবাইলটা দেখছে। নিশ্চয়ই তার মেসেজটা দেখছে। সে দেখলো নেহাল কেমন উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দৃষ্টিটা যারাদের ফ্ল্যাটের দিকে স্থির। নেহাল আরও 10 থেকে 15 মিনিটের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। যারার বেশ মায়া লাগলো ওকে দেখে। গাড়িতে উঠে নেহাল টেক্সের অ্যান্সার দিল,
মনে করে যেন উত্তরটা পায়, নয়তো ডাইরেক্ট বাসায় আসবো। রাফিদ বিকেলে এসে পৌঁছালো ফুপুর বাসায়। এসেই তাড়া দিল আরিসাকে। নিজেই কভার থেকে একটা ড্রেস সিলেক্ট করে দিল পরার জন্য। আরিসা বেশ বুঝলো কেন এসব করছে। সেই তো গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে আর তাকে এতিমের মতো সাথে ঘুরাবে। তবে আরিসার ভাবনা মোটেও সঠিক হলো না। নুসরাতকে বাসা থেকে বের করে আনার সাথে সাথে তাকে যেতে হয়েছে সাদাফের সাথে। দিনটা তার ভালোই কেটেছে। অন্য সময় সাদাফ পেছনে পড়ে থাকলেও এবার সে তেমন কিছুই করেনি, বরং হাতে হাত নিয়ে ঘুরেছে ঢাকা শহরের অলিগলিতে। সাগর আর উষা সেই দুপুর 2:30টায় খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছে হোটেল থেকে। আশপাশটা ঘুরে দেখছে ভালো মতো। সমুদ্রের নীল ঢেউয়ে কিছুক্ষণ ছোটাছুটি করলো উষা। সাগর অবশ্য তাকে কোনো বাধা দেয়নি, তবে সতর্ক থেকেছে সে। ভিজে জুবুথুবু হয়েই সাগর উষা যখন পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো, সূর্য তখন তার তেজ কমিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সাগর উষাকে নিয়ে ওপরে উঠল রিসর্টের একটি জিপে চড়ে। সরু আঁকাবাঁকা পথ, দুই ধারে গাঢ় সবুজ বনানী। পাহাড়ের প্রতিটি বাঁক নতুন নতুন দৃশ্যের পর্দা খুলে দিচ্ছিল। উষা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সেসব। প্রকৃতি এত সুন্দর। গাড়ি ধীরে ধীরে পাহাড় চূড়ায় পৌঁছাতেই এক অনিন্দ সুন্দর দৃশ্য উষার চোখে ভেসে উঠল। পাহাড়ের নিচে অসীম নীল সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে তটে। আর সেই সাদা ফেনা ওপরে থেকে দেখলে মনে হচ্ছে নীল ক্যানভাসে আঁকা সাদা তুলির আঁচড়। দূরে সূর্যের রক্তিমাভা সূর্যের বুকে ছড়িয়ে পড়েছে। সূর্যের সেই আগুনের রঙে রাঙা হয়ে গেছে জলরাশি। উষা বিস্ময়ে থমকে দাঁড়ালো। খুশিতে চোখ দুটি তার চকচক করছে। আচমকায় উষা তার ভাঙা গলায় জানতে চাইল, প্রকৃতি এত সুন্দর শান্দিলের আব্বু? এত এত সৌন্দর্য একসাথে ধারণ করা যায় বুঝি? সাগর নিঃশব্দে এসে দাঁড়ালো উষার পেছনে। প্রকৃতির সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে থাকা উষাকে এক পলক দেখে নিয়ে নিজের রাজভারী স্বরে আওড়ালো, যায়। আর কিছু বলল না সাগর। নিঃশব্দে আরও একটু ঘনিষ্ঠ হলো উষার সাথে। পেছন থেকে উষার কোমর আঁকড়ে ধরে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। উষার পিঠ গিয়ে ঠেকলো শক্তপোক্ত বুকটাতে। সাগর সেভাবেই নিজের হাসকি স্বরে ধীরে ধীরে বলল, যখন তুমি আমার পাশে থাকো তখন প্রতিটি দৃশ্যই হয়ে ওঠে এই সমুদ্রের মতো অসীম, এই পাহাড়ের মতো অটল, আর এই সূর্য অস্তের মতোই চিরন্তন। সাগরের এমন কথা শুনে মৃদু কম্পনের সৃষ্টি হয় উষার হৃদয়ে। চোখ দুটি পরম আবেশে বুজে রাখা। এই মানুষটা তাকে প্রতিটা কথাই দুর্বল করে দিচ্ছে, প্রতিটা কথায় মনের অভিব্যক্তি তুলে ধরছে। উষা ধীরে ধীরে সাগরের দিকে ফিরে চায়। লাজুক দৃষ্টি তার। সকাল থেকে সাগরের চোখে চোখ মেলাতে পারছে না। মানসপটে কিছু দৃশ্য ফুটে ওঠে যা তাকে আরো লজ্জায় কুপকাত করে দেয়। সাগর গভীরভাবে তখনও চেয়ে উষার মুখের দিকে। নিগুড় দৃষ্টিতে দেখছে নিজ স্ত্রীর সৌন্দর্য। উষার চোখে তখন সূর্যাস্তের মৃদু আলো আর অঙ্গ জুড়ে অচেনা কাঁপন। সাগর দেখল সেসব, সাথে বুঝে নিল এই মুহূর্ত পাহাড় থেকে দেখা সমুদ্র তাদের প্রেমের প্রতীক হয়ে রয়ে যাবে চিরকাল। সন্ধ্যার অনেক পরে হোটেলে ফিরে সাগর উষা। অনেকটাই ক্লান্ত দুজনে। উষা ফ্রেশ হয়ে বিছানায় বসতে সাগর একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে বেডের কাছে। সাগরের হাতে প্যাকেট দেখে কৌতূহল নিয়ে উঠে বসে। সাগর উষার দিকে প্যাকেটটা এগিয়ে দিতে জিজ্ঞাসু দৃষ্টিতে কপাল কুঁচকে তাকায় উষা। সাগর চোখে ইশারা করে খুলে দেখতে উষা চিন্তায় পড়ে যায়। স্নিগ্ধ স্বরে জানতে চায়, কি আছে এতে? কথা না বলে খুলে দেখলেই তো পারিস কি আছে। মুখে বললে কি হয়? অনেক কিছু হয়। উষা অধৈর্য হয়। প্যাকেট হাতড়ে চোখের সামনে বের করতে দৃশ্যমান হয় সাগরের দেওয়া সেই গাউনটা, যেটা সে ইউকে থেকে আসার সময় উষার জন্য নিয়ে এসেছিল। ল্যাভেন্ডার রঙের একটা গাউন, যে উষার কি পছন্দ হয়েছিল। তার খুশিতে নাচতে ইচ্ছে করছে এখন। উষা নিজের বিস্ময়, হতবিহ্বল হতভম্ব দৃষ্টি নিয়ে তাকায় সাগরের দিকে। সাগর নির্বিকার ভঙ্গিতে নিজের লাগেজের দিকে যেতে যেতে বলে, আসার সময় মনে করে নিয়ে এসেছি তোকে পড়াবো বলে। এখন ঝটপট পরে রেডি হয়ে নে, বাইরে ডিনার করব। উষাকে কিছু বলারও সুযোগ দিল না। এগিয়ে এসে কপালে দীর্ঘ চুমু এঁকে দিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেরি করো না সুইট বি, রেডি হয়ে নাও। উষাও আর দেরি করে না, দ্রুত ড্রেস হাতে ওয়াশরুমের দিকে ছুটে যায়। খানিকক্ষণ বাদে পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয় উষা। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখল সাগর একদম রেডি। পরনে কালো রঙের একটা 3 পিস সেট।
উষা কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। ইস, তার বরটাকে কি হ্যান্ডসাম লাগছে। সাগর আয়না দিয়ে উষার দিকে তাকিয়ে নিজের ভুরু নাচালো। উষা যেন নিজের সম্বিত ফিরে পেল। সাগর সময় নষ্ট করল না, উষাকে তাড়া দিল দ্রুত তৈরি হয়ে নিতে। সাগর উষাকে নিয়ে হাঁটা দিল হোটেলের প্রাইভেট বিচের এরিয়াটার দিকে। তা দেখে উষার কপাল কুঁচকে যায়। সে মহাবিরক্ত, বলেছে বাইরে ডিনার করতে নিয়ে যাবে, আর এখন প্রাইভেট বিচের দিকে যাচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, এ কি, আপনি প্রাইভেট বিচের রাস্তা ধরেছেন কেন? আপনি না বললেন ডিনার করবেন? তো ডিনার করতেই তো যাচ্ছি। এদিকে কোথায় যাচ্ছেন সেটা জানতে চাচ্ছি। আমার প্রতি তোর বিশ্বাস নেই? চুপচাপ হেঁটে আয়, আর তাও না পারলে বল, কোলে তুলে নি। সাগর কথাটা মজার ছলে বললেও আর দেরি করলো না, উষাকে কোলে তুলে নিল। হঠাৎ করে এমন হওয়ায় কিছুটা ঘাবড়ে যায় উষা। সে ভয়ে সাগরের গলা জড়িয়ে ধরে, রাগান্বিত স্বরে বলে, নামিয়ে দিন, আমি হেঁটেই যেতে পারবো। সাগর শুনল না সেসব। একদম গন্তব্য এসে উষাকে নামালো কোল থেকে। উষা বিরক্তি নিয়ে আশেপাশে তাকাতেই দেখলো পুরো বিচটাই ফাঁকা। চারদিকে কেমন মোমের মৃদু হলুদ আলো। নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতে সামনের দিকে নজর আটকে যায়, যেখানে ডেকোরেশন করে সাজানো হয়েছে। সাগর মৃদু হেসে উষার হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে। উষা এখনও বিস্ময়ে থ হয়ে আছে। গতবার গাজীপুরেও এভাবেই সাজিয়েছিল, কিন্তু তখন ফিনিশিংটা এত সুন্দর হয়নি। আর আজকের এটা তো একেবারে স্বপ্নের মতো সুন্দর। চারদিকে ফেয়ারি লাইটের আলো, ক্যান্ডেল লাইট আর মোমের হলুদ আভা। পুরো পরিবেশটাই আবেদনময়ী দেখাচ্ছে। উষার চোখের কোণে জল জমে, সমুদ্রের গর্জন, আকাশে জমে কালো মেঘ। সব কিছু মিলিয়ে পরিবেশটা মারাত্মক সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইডি শিরানের পারফেক্ট গানটা, আই ফাউন্ড এ লাভ ফর মি, ও ডার্লিং জাস্ট ডাইভ রাইট ইন, ফলো মাই লিড, উইল আই ফাউন্ড এ গার্ল বিউটিফুল অ্যান্ড সুইট, ও আই নেভার নিউ ইউ ওয়ের দ্য সামওয়ান ওয়েটিং ফর মি, কজ ইউ ওয়ের জাস্ট রাইট, when you feel in love not knowing what it was, I will not give you up this time, but darling just kiss me slow, your heart is all I own, and in your eyes yours holding mine, baby I am dancing in the dark with you between my arms, barefoot on the grass listening টু আওয়ার ফেভারিট সং। উষা থমকে দাঁড়িয়ে রইল। চারপাশে মৃদু মোমের আলো আর ফেয়ারি লাইট, সমুদ্রের গর্জন, আকাশে জমে থাকা কালো মেঘ, সব মিলিয়ে এক স্বপ্নময় জগৎ। উষার বুকের ভেতরে অচেনা উত্তেজনা আর অনিশ্চয়তায় ঢেউ লাফাচ্ছে। মনে হচ্ছে ধীরে ধীরে সমস্ত সময়ের অপেক্ষা, সমস্ত স্মৃতি, সমস্ত অব্যক্ত ভালোবাসা সব একসঙ্গে উষার ভেতরে জেগে উঠেছে। উষা সাগরের দিকে ছলছল নেত্রে তাকিয়ে থাকে। কণ্ঠমণি থেকে কোনো শব্দ বের হচ্ছে না যেন। তবুও সে কাপা গলায় কোনো মতে বলে, এসব এসব কি সত্যি সাগর? এসব কি আমার জন্য? বড় বড় কদম ফেলে উষার কাছে এসে দাঁড়ায় সাগর। আবেগে ভাসতে থাকা রমণীর সাথে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়, কোনো আগাম বার্তা ছাড়াই। আঁকড়ে ধরে মেয়েটার কম্পনরত উষ্ট জোড়া। উষা তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল। এই ঘনিষ্ঠ মুহূর্তে উষার সমস্ত ভয়, সন্দেহ এক মুহূর্তেই মিলিয়ে গেল। চোখের কোণে জল জমে গাল ভিজে যাচ্ছে, কিন্তু অশান্ত হৃদয়টা যেন আনন্দে ফেটে পড়তে চাইছে। সাগরের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পর্শ উষার ভিতরে এক অদ্ভুত উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে। সাগর বেশ সময় নিয়েই ছাড়ল উষাকে। ছাড়া পেতে উষা লজ্জায় মাথা নিচু করে নিল। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি রেখা, কিন্তু হাসিটা একদমই শান্ত নয়, একটা অস্থির উল্লাসময় হাসি। উষার মন চাইছে এই মুহূর্তে সাগরের মাঝে হারিয়ে যেতে, সব ভয় ভুলে শুধুই সে আর তার প্রিয় পুরুষের সাথে একটা প্রেমময় মুহূর্ত কাটাতে। হৃদয় আনন্দে ভরে উঠলেও উষাকে আরও জীবন্ত করে তুলেছে তার ভেতরের এই অস্থিরতা। আজকের এই রাত, এই আলো, এই গান, সাগরের এই স্পর্শ, সব কিছু উষার অন্তরে চিরকাল থেকে যাবে।